তোমরা জানো গত মাস থেকে সারা বিশ্বব্যাপী করোনা কাল শুরু হয়েছে এবং সেই সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রায় পৃথিবীর অনেক দেশে করোনা মহামারী প্রতিরোধ করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করেছে। এর ফলে শিক্ষক শিক্ষার্থী এবং আমাদের পড়াশোনা খুবই বিঘ্নিত হয়েছে। আশা করি বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাস আয়োজনের ফলে তোমাদের এই শিক্ষার প্রতি কিছুটা হলেও তোমরা মুছে দিতে পারবে। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যখন করোনার শুরু বন্ধ হয় এর আগে আমি তোমাদেরকে দশম শ্রেণীর দশম অধ্যায় আর্থিক বিবরণী নিয়ে আলোচনা করেছিলাম। ওখানে নিয়মকানুন আমি মোটামুটি লেখা দিয়েছিলাম যে অঙ্ক কিভাবে করতে হবে এবং কয়েকটি অঙ্ক করিয়েছিলাম। আজকে আমরা সৃজনশীল প্রশ্ন 11 নিয়ে আলোচনা করব। যদি তোমাদের কাছে বই থাকে তোমরা বইয়ে বের করতে পারো পেজ নাম্বার 179 পৃষ্ঠা। 179 পৃষ্ঠায় 11 নম্বর অঙ্কটি আমরা আজকে সমাধান করার চেষ্টা করব। হ্যাঁ, এবং তোমরা যাতে একটু উপকৃত হতে পারো সেই প্রত্যাশা রেখে আজকে ক্লাস শুরু করছি। তোমরা দেখো 11 নম্বরের সৃজনশীল প্রশ্ন কত কি চেয়েছে, বলছে বছর শেষে শুরুতে টেলার্সের স্থায়ী সম্পদের দিকগুলো নির্ণয় করো। তোমরা জানো স্থায়ী সম্পদ কোনগুলো? আমি তোমাদেরকে নিয়মে লেখা দিয়েছিলাম স্থায়ী সম্পদ হচ্ছে আসবাবপত্র, দালানকোঠা, যন্ত্রপাতি, অফিস সরঞ্জাম, ইজারা সম্পত্তি, সুনাম। এগুলোকে ব্যবসা প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তি বলা হয়। যখনই বলবে স্থায়ী সম্পত্তির নিটগুলো বের করা, তখন আমরা কি করব? এই স্থায়ী সম্পত্তিগুলো থেকে আমরা অবচয় অবলম্বন বাদ দিব। বাদ দিয়ে যখন যোগ করলেই আমরা স্থায়ী সম্পত্তির নিটগুলো পেয়ে যাব। এবার আমি ব্ল্যাকবোর্ডে দেখো কিভাবে এটা বের করতে হবে আমি দেখা দিচ্ছি। তোমাদের কাছে খাতা কলম থাকলে তোমরা দেখো অঙ্কটি করে নিতে পারো, অথবা পরে তোমরা অন্য সময় এই ক্লাসটি নেট থেকে তোমরা দেখতে পারো। এখানে আমরা শুরু করছি 11 নম্বর শুরুতে টেলার্সে স্থায়ী সম্পত্তি নির্ণয় নিলাম। শুরুতে টেলার্সে স্থায়ী সম্পত্তি নেট মূল্য তোমরা জানো কয়ের উত্তরের জন্য আমরা কিভাবে ঘর নেই, প্রথমে তোমরা ঘর একটা লিখে দিল, বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা। এইটুকু পরিমাণ ঘর নিলে হয়ে যাবে আমাদের কয়ের উত্তর। এখানে আমরা লিখলাম বিবরণ। তোমরা সবাই মনোযোগ দিয়ে লক্ষ্য করো ক্লাসটি। বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো, তোমরা রেয়ামিল চেক করো, দেখো কি কি স্থায়ী সম্পদ আছে। আমরা দেখতে পাচ্ছি রেয়ামিল প্রবৃত্ত নাম্বার 5 এর স্থায়ী সম্পদ আছে আসবাবপত্র, আর প্রবৃত্ত নাম্বার 13 তে আছে যন্ত্রপাতি। আসবাবপত্রের মূল্য 24,000 আর যন্ত্রপাতির মূল্য 90,000। এই উদ্দীপকের মধ্যে এই দুটোই স্থায়ী সম্পত্তি আছে, এগুলো থেকে আমরা অবশ্যই বাদ দিব। বাদ দিয়ে যখন যোগ করব তখন আমরা নিজ স্থায়ী সম্পত্তি পেয়ে যাব। দেখো তোমরা আসবাবপত্র 24,000 টাকা, আসবাবপত্র 24,000 মাইনাস পুঞ্জীভূত অবচয়, তোমরা শুধু অবচয় লিখবা না, তোমরা মাইনাস পুঞ্জীভূত অবচয়। তোমরা সমন্বয়ে গিয়ে দেখো কত পার্সেন্ট অর্থ বলছে। সমন্বয়ে তোমরা দেখো স্থায়ী সম্পত্তি 10% বলছে, দাম দেওয়া বলছে। তাই আমরা এই 24,000 কে 10% দিয়ে গুণ করব। 24,000 গুণ 10%। তাহলে তোমরা ক্যালকুলেটরের সাহায্যে 24,000 কে 10% দিয়ে গুণ করলে তোমরা কত পেয়ে যাবে? 2,400। 2,400
তোমরা এখানে ইচ্ছে করে ব্র্যাকেট দিতে পারো। তাহলে আমরা বিকল্পে কত পাবো? 21600। কত পাবো? 21600 পরিমাণ টাকা করে লেখা। এরপরে আসো পরবর্তী স্থায়ী সম্পদ কোনটা আছে তোমার? যন্ত্রপাতি। যন্ত্রপাতি যন্ত্রপাতি এখানে তোমার মূল্য দেওয়া আছে, যন্ত্রপাতি মূল্য 90000। যেহেতু 10% অবচয় কত বলছে, আমরা লিখব পুঞ্জীভূত অবচয় মাইনাস পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয় 90000 × 10%। 90000 into 10% তোমার আসবে 9000 টাকা। তাহলে 90000 থেকে 9000 বিয়োগ করলে আমরা পাইতেছি কত? তোমার 81000 টাকা। এখন এই দুইটা অ্যামাউন্ট যোগ করলে আমরা নিট স্থায়ী সম্পত্তির মূল্য পেয়ে যাব। তাহলে নিট স্থায়ী সম্পত্তি যোগ করো তোমরা সবাই। 600 11 তে 2 18 দিয়ে 10। তাহলে নিট স্থায়ী সম্পত্তির মূল্য হচ্ছে 1,02,000 টাকা। নিট স্থায়ী সম্পত্তির মূল্য, নিট স্থায়ী সম্পত্তির মূল্য, স্থায়ী সম্পত্তির মূল্য 1,02,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের খাতায় তুলে নাও। আমাদের কয়েক পদ্ধতি শেষ হয়ে গেল। এরপরে আমরা শুরু করব ক নম্বর। তোমরা দেখো ক নম্বরে কি চেয়েছে? উপযুক্ত তথ্যাদির আলোকে শুরুতেই ট্রেডার্সের নিট লাভ বা ক্ষতি নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি যখন নিয়ম লেখা দিয়েছিলাম তখন বলছিলাম যদি বলা হয় মোট লাভ নির্ণয় করো, নিট লাভ নির্ণয় করো, পরিচালন মুনাফা নির্ণয় করো, তখন তোমরা বিশদ বিবরণী তৈরি করবা। বিশদ বিবরণী তৈরি করার মাধ্যমে আমরা মোট মুনাফা জানতে পারি, নিট লাভ বা নিট মুনাফা জানতে পারি, আর পরিচালন মুনাফা জানতে পারি। এখন যেহেতু নিট লাভ বা ক্ষতি নির্ণয় করতে বলছে, তাহলে আমরা বিশদ বিবরণী প্রস্তুত করব, তাহলে আমরা নিট মুনাফা পেয়ে যাব। এবার তোমরা বড় আকারে কিভাবে বড় আকারে তোমাদের জানা আছে। তোমরা এখানে লেখো পৃষ্ঠার মাঝামাঝি, তাহলে সুরভি ট্রেডার্স, সুরভি ট্রেডার্স, সুরভি ট্রেডার্স বিশদ আয় বিবরণী, বিশদ আয় বিবরণী। তারপরে দেখো তোমরা লেখো রেভিনিউর উপরে কি তারিখ সাল লেখা আছে। রেভিনিউর উপরে লেখা আছে 31 ডিসেম্বর 2017। তাইলে তোমাদেরকে লিখতে হবে 2017 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরে। 2017 সালের 31 ডিসেম্বর তারিখে, 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য, সমাপ্ত বছরের জন্য। এইটুকু তোমাকে লিখতে হবে। এটি লঞ্চ শিরোনাম, শিরোনাম ঠিকমতো না লিখলে কিন্তু তোমরা 1 নাম্বার কম পাইবা। অতএব কোনো কিছু লিখতে তোমরা অলস করবে না, শিরোনাম লিখতেই হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লিখো এখানে বিবরণ, এখানে বিবরণ, তারপরে এখানে আমাদের কি লিখতে হবে? টাকা। টাকার জন্য তিনটি গণ নিতে হয়, টাকা টাকা টাকা। যেহেতু শিক্ষার্থীবৃন্দ উদ্দীপকে মোট মুনাফা সম্ভবত দেওয়া নাই, মোট মুনাফা দেওয়া নাই, তাহলে আমাদেরকে নিট বিক্রয় থেকে আরম্ভ করতে হবে। তোমরা জানো আমি এই নিয়ম কানুন যখন করোনা শুরু হয় এর আগে আমি এই নিয়ম কানুনগুলো তোমরা লেখা দিয়েছিলাম।
তোমরা যদি তোমাদের আগের খাতাপত্র চেক করো তাহলে তোমরা দেখবে এই নিয়মগুলো তোমাদের খাতায় লেখা আছে। তাহলে শুরুতে আমাদেরকে কি লিখতে হবে? নিট বিক্রয়, নিট বিক্রয়, নিট বিক্রয়, নিট বিক্রয় লিখে তোমরা আন্ডারলাইন করতে পারো, না করলেও সমস্যা নাই। প্রথমে লিখলাম বিক্রয়। বিক্রয় এটা সবসময় কোথায় বসে? মাঝখানের কলামে বসে। বিক্রয়ের মান দেওয়া আছে কত? 1,20,000 টাকা। 1,20,000 টাকা। তোমরা জানো আমি নিয়ম লেখা দিয়েছিলাম বিক্রয়ের সাথে কি যোগ হয়? অলিখিত বিক্রয় যোগ হয়, বিক্রয় খরচ বিয়োগ হয়, কারবারি বার্তা, ব্যবসায়িক বার্তা, বিক্রয় বার্তা এগুলি বিয়োগ করতে হয়। এখন উদ্দীপকের মধ্যে শুধু বিক্রয় খরচ আছে, তাহলে শুধু বিক্রয় খরচটা বিয়োগ করতে হবে। দেখো বা মাইনাস বিক্রয় খরচ 3,000 মাইনাস বিক্রয় খরচ 3,000, বিক্রয় খরচ 3,000। আমরা যারা হিসাব বিজ্ঞানের ছাত্র, যেটা হলো বিয়োগ হয় এর মধ্যে আমরা ব্র্যাকেট দেই। 1,20,000 থেকে 3,000 জনের কত? 1,17,000। তারপরে কি লিখতে হবে? তোমাদের অনেকেরই জানা আছে বাদ বিক্রিত পণ্যের ব্যয়। লিখতে হবে বাদ বিক্রিত পণ্যের ব্যয়, বাদ বিক্রিত পণ্যের ব্যয়। এটা হচ্ছে তোমার পয়েন্ট। বিক্রিত পণ্যের ব্যয় আন্ডারলাইন করো। এবার বিক্রিত পণ্যের মধ্যে কি কি বসে তোমাদেরকে আমি এই নিয়মটি দেখাই দিছি। তোমরা শুরুতে লিখবা প্রারম্ভিক মজুদ পণ্য, লিখবা প্রারম্ভিক মজুদ পণ্য। প্রারম্ভিক মজুদ পণ্য দেখো রেয়ামিলে দেওয়া আছে উদ্দীপকে। রেয়ামিলে একেবারে ক্রমিক ক্রমে একই দেওয়া আছে 20,000 টাকা। এটা কোথায় বসে? সবসময় মাঝখানের ঘরে বসে। সাধারণত এটা প্রথম কলামে বসে না। এরপর লিখতে হয় কি? নিট ক্রয়। নিট ক্রয় শিক্ষার্থীদের কিভাবে নিট ক্রয় বের করতে হয় তোমাদেরকে আমি নিয়মটা লেখা দিয়েছিলাম। নিট ক্রয় বের করার নিয়মটি হচ্ছে প্রথমে ক্রয় লিখবা, যোগ অলিখিত ক্রয় যোগ করবা, তারপরে মাইনাস ক্রয় খরচ বই খরচ বিয়োগ করবা, মাইনাস কারবারি বার্তা, ব্যবসায়িক বার্তা বিয়োগ করবা, মাইনাস মালিক কর্তৃক পণ্য উত্তোলন বিয়োগ করবা। এখন আমাদের উদ্দীপকের মধ্যে শুধুমাত্র ক্রয় খরচ আছে, তাই শুধুমাত্র আমরা ক্রয় খরচ ছাড়া অন্য কিছু বিয়োগ করতে পারবো না, কারণ উদ্দীপকে অনলাইনে বিষয়গুলো নেই। ক্রয় তোমরা সবাই দেখো বইয়ের আগে দেওয়া আছে ক্রয় কত টাকা দেওয়া আছে? ক্রয় আছে তোমার 80,000 মাইনাস ক্রয় ফেরত, মাইনাস ক্রয় ফেরত এটা অলওয়েজ বিয়োগ হয়। তোমাদেরকে এই নিয়মটা আমি দেখাই দিয়েছিলাম। ক্রয় ফেরত, ক্রয় ফেরত সাধারণত কোথায় থেকে? রেয়ামিলের ক্রেডিটে থাকে। তোমরা ক্রেডিট দিকে তাকাও, দেখো ক্রয় ফেরত আছে 4,000। 4,000 এর মধ্যে আমরা ব্র্যাকেট দিতে পারি, না দিলেও তেমন অসুবিধা নাই। 76,000 টাকা। কত? 76,000। এরপরে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আর কোন কোন বিষয়গুলো বসে? তোমরা দেখো উদ্দীপকে তাকাও, ক্রয় পরিবহন আছে। এই ক্রয় পরিবহনটা বসবে, আর বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে বসবে এরকম কোনো বিষয় নাই। এগুলো ছাড়াও আর কি বসে? মজুরি বসে, শুল্ক, আমদানি শুল্ক বসে, জাহাজ দ্বারা খরচ, ডক্টর জ্বালানি খরচ এগুলো বসে। কিন্তু এগুলো উদ্দীপকের মধ্যে নাই। উদ্দীপকে শুধুমাত্র কি আছে? ক্রয় পরিবহন আছে। তাহলে শুধুমাত্র আমাকে এইটাই লিখতে হবে। দেখো ক্রয় পরিবহন 4,000, ক্রয় পরিবহন 4,000, ক্রয় পরিবহন 4,000। তাহলে এই সবগুলো যোগ করলে আমরা কত পাইলাম? 76,000, 4,000, 80,000 আর 20,000, 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। এখান থেকে কি বিয়োগ হয় তোমরা মনে আছে তো? এই যোগফল থেকে বিয়োগ করতে হবে সমাপনী মজুদ পণ্য বাদ সমাপনী মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য দেখো রেয়ামিলের ভিতরে এটা সমন্বয় থাকে। দেখো সমন্বয়ে কত টাকা দেওয়া আছে? তোমরা সবাই বইতে একটু লক্ষ্য করো। 14,000 টাকা দেওয়া আছে। তাহলে কত? 14,000। এর মধ্যে আমরা ব্র্যাকেট দিতে পারি 14,000, 14,000 বিয়োগ করলে কত হয় তোমার? 86,000।
এই ৮৬,০০০ কে বলা হয় বিক্রিত পণ্যের ব্যয়। এর মধ্যে ব্র্যাকেট দাও। কেন ব্র্যাকেট দিলাম? এই ৮৬,০০০ ওই বিক্রিত থেকে বিয়োগ হবে। ঠিক আছে? তাহলে এটা বিয়োগ করো, বিয়োগ করলে চলো আমরা কত পাই? ০ ০ ০ ৭ থেকে ৬ গেলে ১, ১১ থেকে ৮ গেলে ৩। তাহলে এই ৩১,০০০ টাকা হচ্ছে তোমার মোট মুনাফা। ৩১,০০০ টাকা হচ্ছে তোমার মোট মুনাফা। মোট মুনাফা। মোট মুনাফা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু আমাদেরকে নিট মুনাফা বের করতে বলছে, এখানে আমরা শেষ করব না। মোট মুনাফার পরে আরো কিছু বিষয় আছে যেগুলো বাদ দিতে হয়। মোট মুনাফা থেকে কি বাদ দিতে হয়? পরিচালন ব্যয়। চলো এবার আমরা পরিচালন ব্যয়গুলো বাদ দেই। দেখো, বাদ পরিচালন ব্যয়। বাদ পরিচালন ব্যয়। বাদ পরিচালন ব্যয়। শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো পরিচালন ব্যয় কোনগুলা? পরিচালন ব্যয় হচ্ছে বিজনেস পরিচালনা করার যে সকল ব্যয়, অর্থাৎ যেগুলি পণ্য ক্রয়ের সাথে বিক্রয়ের সাথে সরাসরি জড়িত নয়। পণ্য ক্রয়ের সাথে বিক্রয়ের সাথে যে খরচগুলো জড়িত নয় ওগুলিকে আমরা পরিচালন ব্যয় বলবো না। যেগুলি পণ্য ক্রয় ও বিক্রয়ের সাথে জড়িত নয় ওইগুলো হচ্ছে কি তোমার পরিচালন ব্যয়। এইখানে শিক্ষার্থীবৃন্দ, তোমরা উদ্দীপকে দেখো পরিচালন ব্যয়ের মধ্যে তোমার কি কি আছে? বেতন আছে, ভাড়া আছে, খাজনা ও কর আছে। কর্মচারীদের বেতন দিছি এত টাকা, ভাড়া, দোকানের ব্যবসা প্রতিষ্ঠানের ভাড়া দিছি এত টাকা, খাজনা ও কর, আমরা সরকারকে খাজনা এবং কর দিছি এত টাকা। তারপরে লেখো তোমরা বেতন ১২,০০০। দেখো তো সমন্বয় বেতন সম্পর্কে কিছু বলছি না? হ্যাঁ, বলা আছে। মালিক ব্যক্তিগত অর্থে ব্যবসায়ী কর্মচারীদের বেতন ১২,০০০ টাকা পরিশোধ করেন, যা হিসাবভুক্ত হয় না। তোমরা জানো কর্মচারীদেরকে বেতন দিতে হবে ব্যবসার টাকা থেকে, কিন্তু মালিক ব্যবসার টাকা থেকে না দিয়ে ব্যক্তিগত টাকা থেকে দিচ্ছে। যে মালিক যদি ব্যক্তিগত টাকা থেকে কর্মচারীদের বেতন দেয়, এটা যাবে নাকি? বেতন হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে দুইটা হিসাব পাওয়া গেল। এটা একবার বেতনের সাথে যোগ করতে হবে, আর একবার মূলধনের সাথে যোগ করতে হবে। তাহলে এইবার দেখো বেতনের সাথে দেখো সমন্বয়ে লেখা আছে মালিক ব্যক্তিগত অর্থে ব্যবসায়ী কর্মচারীদের বেতন ১২,০০০ টাকা পরিশোধ করেন, যা হিসাবভুক্ত হয় না। এবার দেখো রেয়ামিলে বেতন কত দেওয়া আছে? রেয়ামিলে তোমার ১২,০০০ টাকা দেওয়া আছে। প্রথমে রেয়ামিলে লিখতে হবে, দেখো বেতন ১২,০০০, এটা তোমার রেয়ামিলে দেওয়া আছে ১২,০০০। যেহেতু এটার সাথে যোগ করতে হবে, প্রথম কলামে লিখতে হবে। হিসাবভুক্ত হয় না মানে কি? এটা অলিখিত বেতন, অর্থাৎ হিসাবের খাতায় ভুলে রাখা হয় না। যোগ অলিখিত বেতন ১২,০০০, যোগ করলে কত হলো তোমার? ২৪,০০০। অন্য তোমার হিসাব করা যাবে? হ্যাঁ, ২৪,০০০। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন দেখো পরিচালন ব্যয় কি আছে? ভাড়া ৫,০০০ টাকা। তাহলে তোমরা লেখো ভাড়া ৫,০০০ টাকা। ভাড়া দেখা যায়, ভাড়া ৫,০০০ টাকা, এটা সরাসরি করে বলবে। এখন আমাদের আরো কিছু পরিচালন ব্যয় রয়ে গেছে। যেহেতু ব্ল্যাকবোর্ডে জায়গা নাই, তোমরা নিচের দিকে লিখতে থাকবা, আমি একটু নিচে উপরের দিকে চলে যাচ্ছি। তোমরা কিন্তু ঠিক নিচের দিকে লিখতে থাকবা, তোমাদের খাতায় জায়গা আছে। আমার ব্ল্যাকবোর্ডে জায়গা না থাকার কারণে, জায়গা সংকুলন না হওয়ার কারণে আমি আবার উপরে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মোট মুনাফাটা আমি নিচে নিয়ে আসলাম, তোমাদের খাতায় তো লেখা আছে, এটা আমি নিয়ে আসলাম। মোট মুনাফা, তারপরে ভাড়া লিখলাম, এরপরে আমাদের পরিচালন ব্যয় কি আছে? খাজনা ও কর। খাজনা ও কর, খাজনা ও কর।
দেখো নম্বর কত লেখা আছে ৬০০০ টাকা। তারপর আমরা লিখলাম মাঝখানে কলামে ৬০০০ টাকা। তারপরে পরিচালন ব্যয় আর তেমন দেখতে পাচ্ছি না, এবার শুধু অবচয়গুলো লিখতে হবে। আসবাবপত্র অবচয়, যন্ত্রপাতি অবচয়। দেখো আসবাবপত্র অবচয়, আসবাবপত্র অবচয় ২৪০০ টাকা, আর যন্ত্রপাতি অবচয় ৯০০০ টাকা। যোগ করলে হবে তোমার ৫১৪০০ টাকা। এবার আমরা যদি সবগুলো যোগ করি, তাহলে সবগুলো যোগ করলে তোমার কত হচ্ছে? এই সবগুলো যদি তুমি যোগ করো তাহলে কত হয় দেখো। এই সবগুলো যোগ করলে কত হবে? এখানে আমাদের শেষ হচ্ছে, এখানে আমি দাগ দিলাম, তাহলে যোগ করলে হবে ২৪৫০০ ৩০ ৩০ ৩৫ ৪৫ ৪৬৪০০। কত হবে? ৪৬৪০০। দেখো পরিচালন ব্যয় বেশি হয়ে গেছে গা, উৎপাদন থেকে পরিচালন ব্যয় বেশি হয়ে গেছে গা। তাহলে পরিচালন ব্যয় বেশি হয়ে গেলে এটাকে আমরা কি বলবো? পরিচালন ক্ষতি। পরিচালন ক্ষতি ১৫৪০০। ১৫৪০০ যদি আমরা বিয়োগ করি ০ ০ ৪ ৬ থেকে ১ গেলে ৫, ৪ থেকে দিলে ১, ১৫৪০০ টাকা। ১৫৪০০ টাকার মধ্যে ব্র্যাকেট দিতে হবে, কারণ এটা বেশি হয়ে গেছে। এটাকে আমরা কি বলবো? পরিচালন ক্ষতি অবলিক নিট ক্ষতি। যেহেতু অসময় যে অন্যান্য আয় ব্যয় নাই, তাইলে এখন এই পরিচালন ক্ষতিটাই নিট ক্ষতি। পরিচালন ক্ষতি অবলিক নিট ক্ষতি। যেহেতু অন্যান্য ব্যয় নাই, তাই এই পরিচালন ক্ষতিটাই হবে তোমার নিট ক্ষতি। নিট ক্ষতি। এই আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর মোটামুটি শেষ হয়ে গেল। ঠিক আছে, ক নম্বর প্রশ্ন উত্তর শেষ। তোমরা এবার আসো গতে, এটা আর অল্প একটু আছে, বেশি সময় লাগবে না। তো তোমরা গ নম্বরে দেখো, শিক্ষার্থীবৃন্দ উপযুক্ত তথ্যাদি অবলম্বনে সুরভি ট্রেডার্স এর মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী প্রস্তুত করো। নিট মুনাফা তারা দিয়ে দিয়েছে ৩৫,০০০ টাকা। বলছে নিট মুনাফা ৩৫,০০০ টাকা হলে মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী প্রস্তুত করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মালিকানা সত্ত্ব বিবরণী কিভাবে প্রস্তুত করতে হয় এটার সব তোমাদেরকে আমি করোনা কাল শুরু হওয়ার আগে বছরের প্রথম দিকে তোমাদেরকে আমি দিয়েছিলাম। আমি আবার তোমাদের মনে থাকার সুবিধাতে আবার আমি একটু বলতেছি, তোমরা লক্ষ্য করো। তো মালিকানা সত্ত্ব বিবরণী বের করার টোটাল নিয়মটা কি? টোটাল নিয়মটা হচ্ছে সবার প্রথমে তুমি মূলধন লিখবা, তারপরে এটার সাথে অতিরিক্ত মূলধন যদি উদ্দীপকে থাকে যোগ করবা, যোগ করিয়া আবার ওই যোগফলের সাথে যদি সমন্বয় বলে মূলধনের মধ্যে সূত্র, তাহলে ওই মূলধনের সূত্র বের করে যোগ করে দিবা। আর যদি রেয়ামিল মূলধনের সূত্র এটা কিন্তু যোগ হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা কিন্তু তোমার মনে রাখবা, মূলধনের সূত্র রেয়ামিলে থাকলে এটা যোগ হবে না। সমন্বয় যদি বলে মূলধনের উপরে 10% 5% সূত্র, তাহলে আমরা ওইটা বের করে যোগ করে দিব। তারপরে নিট মুনাফা যোগ করব। তারপরে কি কি বিষয়গুলো বিয়োগ হয়? নগদ উত্তোলন বিয়োগ হয়, রেয়ামিল উত্তোলন আছে ওটা বিয়োগ হবে, সমন্বয় যদি পণ্য উত্তোলন থাকে ওটা বিয়োগ হবে, তারপরে আয়কর থাকলে বিয়োগ হবে, জীবন বীমা প্রিমিয়াম থাকলে বিয়োগ হবে, আর যদি রেয়ামিলের ভিতরে সাধারণ সঞ্চিতি অথবা সঞ্চিতিতে অবধি থাকে তাহলে যোগ করতে হবে। এইটা হলো মালিকানা সত্ত্ব বের করার নিয়ম। তাহলে দেখো আরেকবার বলেছি শিক্ষার্থীবৃন্দ, তাহলে কি প্রথমে মূলধন রেয়ামিল মূলধন লিখবা, যদি রেয়ামিল অতিরিক্ত মূলধন থাকে লিখবা, লিখে যোগ করবা। তারপরে যদি মূলধনের সাথে সমন্বয় দরকার হলে বের করে যোগ করবা। তারপরে নিট মুনাফা তো থাকবেই, নিট মুনাফা যোগ করবা। তারপরে রেয়ামিলের উত্তোলন থাকলে বিয়োগ করবা, সমন্বয় পণ্য উত্তোলন থাকলে বিয়োগ করবা, রেয়ামিলে যদি আয়কর জীবন বীমা থাকে তাহলে সেটাও আমরা বিয়োগ করব। ঠিক আছে, আর যদি রেয়ামিলের ভিতরে সাধারণ সঞ্চিতি অথবা সঞ্চিতির ভিতরে থাকে সেটা যোগ করব। এই নিয়মগুলো তোমাদেরকে আমি করোনা শুরু হওয়ার আগে দিয়েছিলাম। তোমরা আবার সেই খাতাগুলো বের করে নিয়মগুলো দেখবা, তাইলে তোমাদের আবার মনে পড়ে যাবে, বেশি কষ্ট হওয়ার কথা না। এবার চলো আমরা গণভোটটা করি মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী। এটা মোটামুটি তুলে ফেলাম, তোমরা সবাই আশা করি লিখেছ।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের খাতায় গড় করে নাও। বিবরণ টাকার জন্য দুইটা গড় নিতে হবে, টাকা টাকা, তিনটা না দুইটা গড় নিতে হবে। মালিকানা শব্দ বিবরণী করার জন্য দুইটা গড় নিলেই এনাফ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো শুরুতে টেরাস দেখাই আছে, আমি মাঝখানে শুধু লিখে দেব মালিকানা শব্দ পরিবর্তন বিবরণী। মালিকানা শব্দ পরিবর্তন বিবরণী, পরিবর্তন বিবরণী। আর কোন সালের জন্য করতে সেই সালটা উল্লেখ করতে হবে। 2017 সালে 21 ডিসেম্বর থেকে সমাপ্ত বছরের জন্য উদ্দীপকে দেওয়া আছে এই সালটা। এবার তুমি গণনা শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি খাতায় গড় লিখেছ। এবার লেখো বিবরণ, বিবরণ টাকা টাকা, বিবরণ টাকা টাকা। শিক্ষার্থীবৃন্দ দেখো রেমিলির মূলধন দেওয়া আছে, দেখো মূলধন। তাহলে সবার প্রথমে মূলধন লিখতে হবে। বিজনেস করতে গেলে মূলধন লাগে, মূলধন ছাড়া বিজনেস হয় না। দেখো রেমিলির মূলধন দেওয়া আছে, রেমিলির মূলধন দেখো ওই যে 11 নম্বর রবীন্দ্র 11 তে দেওয়া আছে উত্তোলন মূলধন। উত্তোলন 10,000 টাকার মূলধন হচ্ছে কত? 80,000 টাকা। তাহলে আমরা লিখলাম মূলধন 80,000। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো সমন্বয় বলা আছে মালিক ব্যক্তিগত অর্থে ব্যবসায়ী কর্মচারীদের বেতন 12,000 টাকা পরিশোধ করে যা হিসেবে করতে নেয়। এটা যাবে আমি বলছিলাম, আবার বলছি তোমাদের সুবিধার জন্য, এটা যাবে হচ্ছে বেতন হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে দুইটা হিসাব পাইলাম, বেতন হিসাব মূলধন হিসাব। একবার বেতনের সাথে যোগ করতে হবে, আরেকবার মূলধনের সাথে যোগ করতে হবে। তাহলে এখন আমরা মূলধনের সাথে যোগ করে দিব, যোগ অতিরিক্ত মূলধন। এটাকে আমরা অতিরিক্ত মূলধন বলবো। অতিরিক্ত হিসাব বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় অতিরিক্ত মূলধন। অতিরিক্ত মূলধন কত? 12,000 টাকা। তাহলে যোগ করলে কত হলো তোমার? 92,000 টাকা। তারপরে নিয়ম অনুসারে কি হয়? মূলধনের সুদ যোগ হয়, কিন্তু মূলধনের সুদ সমন্বয় ধরতে বলে নাই। এরপরে নিয়ম অনুসারে কি হবে? নিট মুনাফা যোগ করতে হবে। দেখো শিক্ষার্থীবৃন্দ, গ নাম্বার প্রশ্নে নিট মুনাফা উদ্দীপকে দেওয়া আছে 25,000 টাকা। তাহলে আমরা চলো যোগ করে দেই, প্লাস নিট মুনাফা, নিট মুনাফা 35,000 টাকা। শিক্ষার্থীবৃন্দ তোমরা যোগ করো সবাই। 0 0 0 5 2 7 9 3 12, 1,27,000 টাকা। তোমরা লক্ষ হাজার এগুলোর মধ্যে কমা ব্যবহার করো শিক্ষার্থীবৃন্দ। এরপরে দেখো তুমি আবার রেমিলে চলে আসো 11 নম্বর পয়েন্টে, দেখো লেখা আছে উত্তোলন মূলধন। উত্তোলন 10,000 টাকা। তার বিজনেস থেকে টাকা উত্তোলন করলে কি হয়? বিজনেসের মূলধন কমে যায়। মালিক যদি বিজনেস থেকে টাকা তুলে নেয় বলে বিজনেসের মূলধন কমে যায়, এর জন্য এটা বিল হবে। তাহলে চলো আমরা বিল করে দেই, মাইনাস উত্তোলন মাইনাস উত্তোলন উদ্দীপকে তোমার কত দেওয়া আছে? 10,000 টাকা। তোমরা সবাই বই দিকে লক্ষ্য করো, 10,000 উত্তোলন 10,000। তাহলে কত হলো তোমার? 1,17,000। তারপরে কি বিক্রয়? পণ্য উত্তোলন। কিন্তু পণ্য উত্তোলন উদ্দীপকে নাই শিক্ষার্থীবৃন্দ, এই জন্য বিল করা যাবে না। তারপরে কি বিক্রয়? আয়কর, জীবন বীমা। দেখো তোমার উদ্দীপক রেমিলের ভিতরে আয়কর দেওয়া নাই, জীবন বীমা দেওয়া নাই। তার মানে বিল করার মতো আর কোনো বিষয় নাই। রেমিলে আরেকটা বিষয় আছে, দেখো 9 নম্বর ক্রমিক জন্য সঞ্চিত তহবিল 30,000 টাকা। এই সঞ্চিত তহবিল হচ্ছে তোমার ব্যবসায়ের মুনাফারই একটা অংশ। মালিক এটা আলাদা করে সরিয়ে রাখে বিপদ আপদের জন্য, যার জন্য এই সঞ্চিত তহবিলের নিট মুনাফারই একটা অংশ, এটা আবার যোগ করে দিতে হবে। তাহলে যোগ সঞ্চিত তহবিল 30,000 টাকা, যোগ সঞ্চিত তহবিল, সঞ্চিত তহবিল, সঞ্চিত তহবিল রেমিলে কত দেওয়া আছে? দেখো সঞ্চিত তহবিল কত দেওয়া আছে? 30,000। এখানে একটু ভুল হলো তো,
এখানে অতিরিক্ত মূলধন হবে। দেখো শিক্ষার্থীবৃন্দ, অতিরিক্ত মূলধন ব্যয় হলো কিছু দেওয়া আছে। অতিরিক্ত মূলধন ব্যয় হলো কিছু দেওয়া আছে 20,000, তাহলে আমাদের লিখতে হবে 20,000 প্লাস 12,000, তাহলে 32,000। এটা দেখো তো কিভাবে ঠিক করবা। 1,12,000 এটা কি ঠিক করতে পারবা? হ্যাঁ হ্যাঁ, যে শিক্ষার্থীবৃন্দ দেখো একটা বিষয় বাদ পড়ে গেছে, যোগ করতে বাদ পড়ে গেছে যা। তোমরা আবার একটু দেখো খাতায় কারেকশন করে নাও, বেশি কাটাকাটি করতে হবে না। অতিরিক্ত মূলধন দেয়া মিলে একটা দেওয়া আছে 20,000, আবার সমন্বয় ওই যে মালিক ব্যক্তিগত ব্যয় কর্মচারীদের বেতন দিচ্ছে 12,000, তাহলে 20,000 12,000 32,000 যোগ করলে হয় 1,12,000। 1,12,000 দ্বিগুণ হচ্ছে 35,000, তাহলে যোগ করলে হচ্ছে তোমার 1,47,000। 1,47,000। তারপরে আমরা শিক্ষার্থীবৃন্দ উত্তোলন দেওয়া আছে 10,000। উত্তোলন 10,000, এটা বিয়োগ করতে হবে 10,000, তাহলে বিয়োগ করলে কত হলো? 1,37,000। 1,37,000 যোগ সঞ্চিত হবে রেয়াবিলে দেওয়া আছে তোমার 30,000। 30,000, তাহলে যোগ করলে কত হলো? 1,67,000। এই 1,67,000 হচ্ছে তোমার মালিকানা সত্ত্ব। এই 1,67,000 হচ্ছে কি মালিকানা সত্ত্ব। এখানে তো মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব 1,67,000। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বইয়ে আনসার নাই আশা করি। হ্যাঁ, এইটাই তো মালিকানা সত্ত্ব। আর মালিকানা সত্ত্বের মধ্যে বলবে এরকম কোনো বিষয় দেখা যাচ্ছে না। আমাদের গ নম্বর প্রশ্ন এখানে শেষ হয়ে গেল। ঠিক আছে, তাহলে শিক্ষার্থীবৃন্দ তোমরা বাসায় আবার এই অঙ্কটি নিজে নিজে না দেখে করবা। ঠিক আছে, তোমাদেরকে বাড়ির কাজ সৃজনশীল প্রশ্ন 12 নম্বর, বাড়ির কাজ শিক্ষার্থীবৃন্দ তোমাদের একটা বাড়ির কাজ দিলাম। বাড়ির কাজ সৃজনশীল প্রশ্ন 12, সৃজনশীল প্রশ্ন 12, এটা তোমরা বাসায় করবা। আমি একটু তাও তোমাদেরকে হেল্প করে দিচ্ছি। দেখো প্রাথমিক মূলধন এটা ডিসকাস আগে করছি, পণ্য ক্রয় বিক্রয় এটাও করছি, বেতন এটা পরিচালন ব্যয় ফেরত মানে ক্রয় ফেরত বিক্রয় ফেরত, যেটা ডেবিট আছে এটাকে বিক্রয় ফেরত মনে করবা, যেটা ক্রেডিট আছে এটা ক্রয় ফেরত। বিমা প্রিমিয়াম এটা পরিচালন ব্যয়, ডাকঘর পরিচালন ব্যয়, পরিবহন করা যেটা বিজ্ঞাপনের ব্যয় ওইখানে বসাবে তোমরা, বিজ্ঞাপন করা যেটাকে পরিচালন ব্যয় ওইখানে লিখবা। পাঠ্যপ্রাপ্তি এটাকে অন্যান্য আয়। আর কুলীন সৌন্দর্যজনক দেনা সঞ্চিতি এটা হচ্ছে প্রাথমিক কুলীন সৌন্দর্যজনক দেনা সঞ্চিতি, এটা তোমার পরিচালন ব্যয়ের মধ্যে তোমরা বসাবে। আর বিবিধ দেনা হচ্ছে চলতি সম্পদ। সমাপনী মজুত পণ্য একবার বিক্রিত পণ্যের ব্যয় বেকার সময় বিক্রি করে দিবে, আরেকবার চলতি সম্পদের ভিতরে রাখবা। পণ্য করে এত টাকা হিসেব বুঝতে হয়, এটাকে আমরা কি বলবো? অলিখিত করা হয়। অলিখিত করে একবার ক্রয়ের সাথে যোগ করবা, আবার পাওনাদারের সাথে যোগ করে দিবা। যদি রেয়াবিলে পাওনাদার না থাকে তাহলে এটা কি পাওনাদার লিখতে হবে। তারপরে খাদিজান কোম্পানির স্বত্বাধিকারী 1,000 টাকা পণ্য উত্তোলন করেছেন, যা হিসেব করতে হয় নাই। খাদিজান কোম্পানির স্বত্বাধিকারীর মালিক 1,000 টাকার পণ্য উত্তোলন করলে যাবে দেখি উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। ক্রয় ক্রেডিট হলে ক্রয় থেকে বিয়োগ করতে হয়। আবার যেহেতু এটা উত্তোলন, মালিকানা সূত্র বের করার সময় বিয়োগ করবা। আর দেনাদারের 4% এর কুলীন সম্পত্তি ও 2% এর বার্তা সম্পত্তি দিতে হবে। এগুলি তোমরা দেনাদার থেকে বের করে পরিচালন ব্যয়ের মধ্যে লিখবা। বিজ্ঞাপন 5 বছরের জন্য পরিশোধ, রেয়াবিলে যে বিজ্ঞাপনটা দেখতে পাচ্ছ এটা 5 বছরের টাকা, তাহলে 1 বছরের টাকাটা হবে পরিচালন ব্যয়, আর 4 বছরের টাকা বিলম্বিত বিজ্ঞাপন, এটা আর্থিক বিবরণীতে বলবে বিলম্বিত বিজ্ঞাপন মৌলিক সম্পদ।
মোটামুটি এই তোমরা যাতে করতে পারো এই বিষয়ে আমি একটু ধারণা দিয়ে দিলাম। শেষ করবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই করোনাকালে তোমরা সবাই বাড়িতে অবস্থান করতেছ, তোমরা মনোযোগ দিয়ে পড়বা। স্কুল খুললে কিন্তু তোমাদের উপরে লেখাপড়া একটা বেশ চাপ পড়বে। অতএব তুমি যেগুলি নিজে নিজে পারো ওগুলি তুমি ঘরে বসে বসে পড়ে ফেলবা। যেগুলি একেবারেই পারো না এগুলি বিদ্যালয়ের জন্য রেখে দিবা। বিদ্যালয়ে পড়লে স্যার তোমাদের সাথে এগুলি কে তোমাদের সমস্যাগুলি স্যার এগুলি সমাধান করে দিবে। আজকের মতো আমাদের এই অনলাইন ক্লাস এখানে শেষ করছি। এই করোনাকালে সবাই ভালো থাকো, নিরাপদে থাকো এবং সুস্থ থাকো, এই প্রত্যাশা করে আজকের ক্লাস এখানে শেষ করলাম।